without either a palace coup. Этот парад остался в истории как триумф невиданной силы. It's like a turf war among mafia bosses. ইউক্রেন যুদ্ধের ভয়াবহ সত্য, 3 লাখ সৈন্য পালিয়ে গেছে। 3 লাখ, হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, 3 লাখ সৈন্য ইউক্রেনের সেনাবাহিনী থেকে এত মানুষ পালিয়ে গেছে বা অনুপস্থিত রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন? যুদ্ধের ময়দানে আসলে কি ঘটছে যা সৈন্যরা মৃত্যুর চেয়ে জেলকে বেছে নিচ্ছেন? It's like a turf war among mafia bosses. Of course, one of the key issues in any kind of mafia situation is to keep the peace. হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা জানব 3টি চাঞ্চল্যকর ঘটনা যা আপনার চোখ একেবারে ওপেন করে দিবে। জিও পলিটিক্সের হিসাব একেবারে পাল্টে দিতেও পারে, এই গ্যারান্টি আমার। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে প্রায় 4 বছরের কাছাকাছি সময়, কিন্তু যুদ্ধের ভেতরের গল্পটা কি আসলেই আমরা ঠিকঠাকভাবে জানতে পারছি? আজ আমরা 3টা বড় বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ইউক্রেনের সৈন্য সংকট, কেন 3 লাখ সৈন্য পালিয়ে গেছে। নাম্বার 2, পুতিন আসলে কি চান, সোভিয়েত ইউনিয়ন ফিরিয়ে আনা নাকি অন্য কিছু। নাম্বার 3, আমেরিকায় ট্রাম্পের রাজনীতি, কিভাবে তিনি আবার জনপ্রিয় হয়ে উঠছেন। তো শুরু করা যাক বন্ধুরা, ইউক্রেন যুদ্ধের ভয়াবহ সত্য, আর বাকিটা দেখে নেবেন কিন্তু। ইউক্রেনের ভয়াবহ সৈন্য সংকট, তিমোফের গল্প বলি। তিমোফ একটি কাল্পনিক চরিত্র। চিন্তা করুন, একজন 36 বছর বয়সী অফিস সহায়ককে হঠাৎ ধরে নিয়ে সেনাবাহিনীতে ঢুকিয়ে দেওয়া হলো। তাদের ইউক্রেনের ছদ্মনাম তার তিমোফ। কিয়েভের সাধারণ একজন মানুষ, কিন্তু তিমোফ 2 বার পালিয়ে এসেছে। কিভাবে? কাঁটাতারের বেড়া টোপকে তার হাতে এখনও বেগুনি রঙের ক্ষত চিহ্ন রয়ে গেছে। তিমোফ কি বলছেন? কোনো প্রশিক্ষণই দেওয়া হয়নি। আমি প্রথম আক্রমণে মারা যাব, তাতে তাদের কিছু যায় আসে না। ইউক্রেনীয়দের একটা বন্দুক দেয়া হলো, একটা গুলি ছোড়া হলো, নামের পাশে টিক মার্ক দিয়ে দেওয়া হলো, ব্যাস, প্রশিক্ষণ শেষ। এই যদি হয় ইউক্রেনীয়দের প্রশিক্ষণ, তারা কিভাবে টিকবে? আরও ভয়াবহ বিষয় কি জানেন? প্রশিক্ষণ কেন্দ্রটা ছিল 10 ফুট উঁচু কংক্রিটের দেয়াল আর কাঁটাতারে বেড়া দেওয়া। মানে সৈন্যদের শত্রুরা হাত থেকে বাঁচানোর চেয়ে তাদের পালানো ঠেকানোতেই বেশি মনোযোগী। তারা জানতো, ইউক্রেন গভর্নমেন্ট জানে যে জোর করে আমরা ঢুকাচ্ছি সেনাবাহিনীতে, এই লোকগুলা থাকবে না, তাই তারা যাতে না পালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা তারা করে রেখেছে। বন্ধুরা, এই পর্যন্ত শুনে আপনার কেমন লাগছে কমেন্টে জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বাটনে চাপ দিতে ভুলবেন না। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন তাও আমাদেরকে জানিয়ে দিন। ভয়ঙ্কর পরিসংখ্যান, এবার আসুন কিছু চমকপ্রদ তথ্য দেই। নাম্বার 1, প্রায় 2,35,000 সৈন্য অনুমতি ছাড়াই অনুপস্থিত। কাদের? ইউক্রেনীয়দের। নাম্বার 2, 54,000 সৈন্য পুরোপুরি পালিয়ে গিয়েছে। নাম্বার 3, শুধু গত 1 বছরে 1,76,000 অনুপস্থিতির ঘটনা ঘটেছে। মানে প্রতি মাসে গড়ে প্রায় 15,000 সেনা হারিয়ে যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সেই কাল্পনিক চরিত্রে তিমোফ কি বলছেন? দেশের অর্ধেক মানুষ এখন পালিয়ে বাঁচছে। কর্তৃপক্ষের কাছে এত পলাতককে ধরার কোনো ক্ষমতা নেই, কারণ তারা যুদ্ধ করবে নাকি এই যারা পালিয়ে যাচ্ছে, যাদের সৈন্যতে ভর্তি করা হয়েছিল তাদেরকে ধরবে? কেন পালাচ্ছে সৈন্যরা? মনোবিজ্ঞানীরা বলছেন আসল ঘটনা, সেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। নাম্বার 1, মৃত্যু ভয়। হ্যাঁ, এটা একটি বড় কারণ। নাম্বার 2, কিন্তু সবচেয়ে বড় কারণ, মনোযোগহীন কমান্ডিং অফিসাররা। কি হচ্ছে সেখানে তা নিয়ে তাদের কোনো খেয়াল খুশি নাই। অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার অনুমতি নেই, বিয়ে করার অনুমতি নেই, ছুটি পাওয়া যায় না, মানে সৈন্যদের মানুষ হিসাবে গণ্য করা হচ্ছে না। আইনের মজার দিক কি জানেন? পলায়নের শাস্তি 5 থেকে 12 বছরের জেল, অনুমতি ছাড়া অনুপস্থিতি 10 বছর পর্যন্ত জেল। কিন্তু আসল ঘটনা কি জানেন বন্ধুরা? অনেকে জেলকে বেছে নিচ্ছেন, কারণ তারা ভাবছে ফ্রন্ট লাইনে গিয়ে মরার চেয়ে জেলে থাকা অনেক অনেক ভালো।
কি অবস্থা ইউক্রেনের, আপনি একবার ইমাজিন করে দেখেন। তাহলে সমাধান কি? জেলেনস্কি সরকার নভেম্বর থেকে ক্ষমা ঘোষণা করেছে, ফলাফল মাত্র 30,000 সৈন্য ফিরে এসেছে, কিন্তু প্রতি মাসে 30,000 নতুন সৈন্য নিয়োগ দেওয়া হলো, দরকার প্রতি মাসে 70,000। অঙ্ক মিলছে না তো। পুতিন আসলে কি চান? ইউক্রেনের এই দুর্বলতা দেখে রাশিয়া কি সুবিধা নিচ্ছে? অবশ্যই। শুধু নভেম্বর মাসে রাশিয়া 500 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, কিন্তু পশ্চিমা দেশগুলো বলছে পুতিন সোভিয়েত ইউনিয়ন ফিরিয়ে আনতে চান, এরপর তিনি ন্যাটোতে হামলা করবেন। সব কাল্পনিক চিন্তাভাবনা এই পাশ্চাত্যে। আসল সত্য কি জানেন? সেটা হচ্ছে ক্রেমলিন এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছে, স্বাভাবিকভাবে মিথ্যা ঘটনা। তাদের মুখপাত্র দিমিত্রি পেসকভ কি বলছেন? এটা একেবারে সত্যি নয়। পুতিন সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন করতে চান না, কারণ সেটি অসম্ভব। আর ন্যাটোতে হামলার বিষয়টিকে তিনি বলছেন একেবারে হাস্যকর। এদিকে পুতিনের কি যুক্তি? ন্যাটোর প্রচলিত সামরিক শক্তি রাশিয়ার তুলনায় অনেক বেশি, তাই এমন পদক্ষেপ রাশিয়ার জন্য বোকামিও হতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, 2005 সালের ঘটনা তো মনে আছে। সেদিন পুতিন বলেছিলেন সোভিয়েত ইউনিয়নের পতন ছিল 20 শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয়। তাহলে কি তিনি আসলে কিছু একটা চাইছেন মনে মনে, যা আমরা বুঝতে পারছি না, বিশেষ করে পশ্চিমারা, নাকি এটা শুধু পশ্চিমা প্রোপাগান্ডা? জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন একটা কথা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মতে ক্রেমলিন বলছে উল্টো কথা। সত্যিটা কোথায় গেল সেটা সময় বলে দিবে। ট্রাম্পের রাজনৈতিক কামব্যাক। বন্ধুরা, এবার আসুন আমেরিকার দিকে তাকায়। ডোনাল্ড ট্রাম্প আবার ঘুরে দাঁড়াচ্ছেন। কি বিশ্বাস হচ্ছে না? পরিসংখ্যান শুনুন। নাম্বার 1, জনসমর্থন 38% থেকে বেড়ে 41% হয়েছে। কি এমন জাদু করলো আমার ট্রাম্প কাকু? নাম্বার 2, জানুয়ারিতে তার সমর্থন ছিল 47%। নাম্বার 3, নভেম্বরে রিপাবলিকানরা খারাপ ফল করেছিল নির্বাচনে। কোন নির্বাচনে? মেয়র নির্বাচনে। তাহলে কিভাবে ঘুরলো পুরো খেলাটা? একেবারে স্ট্রেট উত্তর, সহজ উত্তর, জীবনযাত্রার ব্যয়। ট্রাম্প বুঝে গেছেন মানুষের আসল সমস্যা কোন জায়গায়। মূল্যস্ফীতি, খাদ্যের দাম বেড়ে গেছে, এগুলো সাধারণ মানুষের প্রধান মাথা ব্যথা। তারা যুদ্ধে কি হচ্ছে, কোথায় রেজিম চেঞ্জ হচ্ছে, যুক্তরাষ্ট্র কি করছে, এগুলোতে তাদের কোনো মাথা ব্যথা নাই। ট্রাম্পের কৌশল তাই। নাম্বার 1, কিছু শুল্ক কমিয়ে দিয়েছে। নাম্বার 2, খাদ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। নাম্বার 3, জীবনযাত্রার ব্যয় নিয়ে সরাসরি কথা বলছেন। জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় তার সমর্থন 26% থেকে 31% হাই, উপরের দিকে উঠে গেছে। ফ্যান্টাস্টিক। কার জন্য? ট্রাম্পের জন্য। এরপর আছে হিস্পানিকদের সমর্থন 32% থেকে 34% হয়েছে। আর মজার বিষয়, ট্রাম্প আগে ডেমোক্রেটদের মূল্যস্ফীতি নিয়ে কথা বলাকে প্রতারণা বলতেন, এখন নিজেই সে বিষয়ে সবচেয়ে বেশি কথা বলছেন। আর রাজনীতির এই দিকটাই মজার, তাই না বন্ধুরা? আজকের এই 3টি গল্প থেকে আমরা কি কি শিখলাম? নাম্বার 1, ইউক্রেন যুদ্ধ। শুধু অস্ত্র আর সৈন্য সংখ্যা নিয়ে যুদ্ধে জেতা যায় না। মানবিক আচরণ, সঠিক প্রশিক্ষণ এবং সৈন্যদের মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 লাখ সৈন্যের পলায়ন একটা সতর্ক সংকেত। নাম্বার 2, আন্তর্জাতিক রাজনীতি। পশ্চিম যা বলছে রাশিয়া তার বিপরীত বলছে। সত্য কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা আমাদের দায়িত্ব। একপক্ষীয় খবরে বিশ্বাস না করাই সবচেয়ে ভালো। মানুষের আসল সমস্যা বুঝে সমাধান দিতে পারলে জনপ্রিয়তা বাড়ে। ট্রাম্প এটা বুঝে গেছেন এবং সে অনুযায়ী কাজও করছেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কোনটা? টপ নিউজটা। এই জটিল বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কি করতে হবে? ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান। কমেন্টে জানান আজকে কোন অংশ সবচেয়ে উল্লেখযোগ্য অংশ, কমেন্টে জানান আজকের কোন অংশ আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কি? নাকি ট্রাম্পের এই কৌশল কতদিন কাজ করবে বলে মনে করেন আপনি? খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ততে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।